আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন বা আমরা যারা বিভিন্ন সময় কথা বলি, এদের মধ্যে আমি জানি না, আমি মনে করি আমি বোধহয় সবচাইতে বেশি সবকিছুতে ভারতের বিষয়টাকে সামনে আনি। বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত 16 ডিসেম্বরে বিজয় দিবস কিংবা 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা, বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভেতরে যেই সমস্যা তৈরি করা, ভেতর থেকে রয়ের যেই 1968 সালে বাংলাদেশ নামক যেই একটি প্রজেক্ট চালু করা, এখান থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হবার সময় আপনারা জানেন 16 ডিসেম্বরে তাদের কাছে পাকিস্তানিরা বাংলাদেশ লিখে দিয়ে গিয়েছিল। এরপরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশে এত মানুষ থাকার পরেও সেখানে ভারতের একজনকে দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখাতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে কেন গরুর রচনা দিয়ে বাংলাদেশে পড়াশোনা শুরু হয়েছে, বাংলাদেশে কারা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দেয় নাই, এই ধরনের নানান আলোচনা আছে। অতএব আমি অত্যন্ত ছোট একজন মানুষ, খুব ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, কিন্তু আমার মনে হয়েছে যেভাবেই হোক, যেই কারণেই হোক, এই বাংলাদেশের প্রতিটি সমস্যার মূল হচ্ছে ভারত। অতএব আজকের যে নির্বাচনের সমস্যা, সুজাতা সিং এর কথা আপনারা জানেন, পররাষ্ট্র সচিব, তার আগে তাদের প্রণব মুখার্জির লেখা যে বই, সেই বইয়ের ভেতরে 111 সহ এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, কারা শেখ হাসিনাকে ক্ষমতা এনেছে, বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এর যেই অফিসারদেরকে খুন করা হয়েছে সেসব কারা করেছে, এসব নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। আজকে যেই সমস্যা বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে সেটা হচ্ছে সামনে একটা নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা। সেই জায়গাতেও আমি বারবার বলে এসেছি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারত। হাসিনা আজকে যত ধরনের হ্যাডম দেখাতে চাইছে সেটাও ভারতের কারণে দেখানোর সুযোগ পাচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে, অর্থাৎ বাংলাদেশের গতকালকে ভারত এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী দুজনের ভেতরে অর্থাৎ 2-2-4 একটা বৈঠক হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ তাদের আলোচনার বাইরে বাংলাদেশের যে সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমার সাথে আজকের আলোচনাতে যুক্ত থাকবেন সাবেক সেনা কর্মকর্তা জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আমি এই জন্যই মোহাম্মদ কর্নেল হক ওনাকে এনেছি, কারণ আমার দেখা বাংলাদেশের সেনাবাহিনীতে যেসব দেশপ্রেমিক যোদ্ধা আছেন তাদের মধ্যে তিনি একজন, যিনি কিনা ভারতের এই বিষয়টা খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে থাকেন এবং আমার বিশ্বাস তিনি সেটা বুঝতে পেরেছেন। অতএব আমাদের বাংলাদেশের যত সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের সমস্যা কি সেটা আগে জানতে হবে। আমি মনে করি আমাদের বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, এদের ভেতরে বোধহয় সেই বুঝাতেই মনে হয় সমস্যা আছে যে আমাদের যে শত্রু ভারত, এটা আমরা এখনো বুঝতেই পারি নাই। আমি পত্রিকায় বিবিসিতে যে নিউজটা করেছে আমি সেটা দিয়ে শুরু করি, তারপরে আমার সম্মানিত যে অতিথি আছেন তার কাছে আপনাদেরকে নিয়ে যাব। প্রথম যে লাইন, সে লাইনটা হচ্ছে অর্থাৎ হেডলাইন হচ্ছে, বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অবস্থান স্পষ্ট, কোট আনকোট করেছে ভারত। অর্থাৎ ভারতের সাথে যেই সংবাদ, আমি এই ঘটনার দিকে তাকিয়েছিলাম যে আসলে এই বৈঠকে বাংলাদেশের বিষয়টা আসে কিনা। তারা কিন্তু দুই বৈঠকের পরে দুই দেশের যে সংবাদ সম্মেলন করেছে সেখানে এই বিষয়টা আনেনি। তারপরে একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন ভারতের যেই ওদের পররাষ্ট্র সচিব, তার নাম হচ্ছে বিনয় কোয়াত্রা, তিনি বলেছেন এই কথাগুলো। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সামনে। শুক্রবার ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের 2+2 বৈঠকে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়েত্রা। আমরা আলোচনার মাঝে যদি প্রয়োজন হয় আরো 2-1 লাইন আপনাদেরকে পড়ে শোনাবো। তো মূল বিষয় হচ্ছে এটাই। আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম উপস্থাপক হিসেবে। আমাদের সম্মানিত অতিথির কাছে যাই, কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আপনি নিশ্চয়ই এই জিনিসটা চোখে পড়েছে আপনার, আমি যতটুকু জানি আপনি এখনো সৌদি আরবে আছেন।
উমরা পালন করেছেন। জানি না বিষয়টা আপনি জানেন কিনা, না জানলেও আমি যে 2 লাইন পড়লাম এর প্রেক্ষিতে আপনার মন্তব্য কি? রহমান রাহিম। আমার প্রিয় মানুষদের মধ্যে একজন তিনি হলেন ইলিয়াস হোসাইন। কারণ একটাই, তিনি প্রকৃত একজন দেশপ্রেমিক, এবং শুধু দেশপ্রেমিকই না, তিনি দেশের যে গভীরে একটা সমস্যা লুকায়িত আছে, যে সমস্যাটা বিবেকবান এবং প্রকৃত ইমানদার না হলে কেউ বুঝতে পারে না। এই সৌভাগ্য সবাই হয় না। বাংলাদেশের সমস্যাটা কোথায় সেটা বুঝার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। আবার যাদেরকে দেয় তাদের মধ্যে আবার অনেকে বিক্রি হয়ে যায়, এবং যিনি বিক্রি হননি আজ পর্যন্ত তাদের মধ্যে অন্যতম হলেন ইলিয়াস হোসাইন। যদিও আমাদের পরিচয় খুব স্বল্প দিনের, কিন্তু আপনাকে আমি সেনাবাহিনীতে থাকাকালীনই বুঝতে পেরেছি আপনি একজন অত্যন্ত আপরাইট, স্পষ্টবাদী, সত্যবাদী একজন দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। আপনার প্রত্যেকটা অনুষ্ঠান ছিল চমৎকার দেশপ্রেমের উদাহরণ। আমি আর বাড়াতে চাই না, আপনার সম্পর্কে বললে গেলে অনেক আলোচনায় যাই। তো আজকে যে কথাটা বলেছে এটা তো অনেক আগেই আমি জানি, এটা বলার কি আছে? এটা তো নতুন কিছু কথা নয়, আপনার কাছে নতুন, আমিও জানি, আপনিও এটা নতুন মনে করবেন না। আমি আরো 10 বছর আগে বলেছি, যদি বিএনপির টপ টু বটম লিডাররা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদির পায়ে পড়ে থাকে, পায়ে ধরে সালাম করে, তারপরেও ইন্ডিয়ান আরএসএস যারা দেশ চালায়, থিঙ্ক ট্যাঙ্ক, তারা কখনো আওয়ামী লীগের বিকল্প কাউকে তারা বাংলাদেশে পাবে না। এবং আমি বলেছি যে আপনারা আপনারা ইন্ডিয়ার প্রতি না ঝুঁকে দেশের জনগণকে নিয়ে আপনারা আন্দোলন করেন। দেশের সমস্ত দলগুলো আওয়ামী লীগ ছাড়া এবং কয়েকটা মূর্খ কমিউনিস্ট পার্টিগুলো ছাড়া, বামপন্থী দল ছাড়া, তাদের ছাড়া বাকি সবাই দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে আন্দোলন করেন। জানি না কেন কি হলো, যদি করতো আর 10 বছর আগে সরকারের পতন হতো। যাই হোক, আমি সেখানে যাব না। একটা উদাহরণ দিই। 1997 সালে আমি স্টাফ কলেজ করেছি মিরপুর, আপনারা জানেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ। ওখানে বিভিন্ন রিসোর্স পার্সোনালিটিকে ডাকা হয়, সেখানে ডাকা হয় বিভিন্ন সাবজেক্টের উপরে অ্যাড্রেস করার জন্য। সেই সাবজেক্টে, এটা তখন আওয়ামী লীগ কেবল ক্ষমতায় এসছে, বেশি দিন হয় নাই, প্রফেসর আফতাব আহমেদ নামে এক প্রফেসর ছিলেন। উনি যদিও একসময় জাসদ করতেন, কিন্তু যখন জাসদে থেকে তিনি বুঝতে পেরেছেন ইন্ডিয়ান হেজিমনি, তাকে, যাই হোক সেটা পরে বলি, উনি আমাদের অ্যাড্রেস করতে আসলেন একটা 21শ শতাব্দীতে বাংলাদেশ সম্পর্কে। তিনি বললেন, তার বক্তৃতার এক স্টেজে বললেন যে, জেন্টলম্যান, ডিউ টু ইন্ডিয়ান হেজিমনি দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ অ্যাট স্টেক। এটা বলার সাথে সাথে মেজর আহুজা নামে ইন্ডিয়ান এক অফিসার ছিল, সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার বললো যে, স্যার, ইউ আর অবজেকশন, স্যার, ইউ আর জাস্ট ক্রিটিসাইজিং মাই কান্ট্রি, মে আই নো হোয়াই ইউ আর সেইং এগেনস্ট আওয়ার কান্ট্রি। তখন প্রফেসর আফতাব বললেন যে, আপনি বসেন, সিট ডাউন। তখন উনি 1757 সাল থেকে শুরু করলেন, এবং ওই দিন পর্যন্ত প্রায় 10 মিনিট একটার পর একটা ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে বলে গেলেন। বিশ্বাস করেন, পিন ড্রপ সাইলেন্ট, আমি এরকম বক্তা কখনো শুনি নাই। প্রফেসর আফতাব আহমেদের মতো বামপন্থী ছিলেন, কিন্তু দেশপ্রেমী কেমন ছিলেন, আহুজা পরে আর মাথা উঁচু করে দাঁড়ায় নাই। যাই হোক, প্রিয় ইলিয়াস ভাই, সেই প্রফেসর আফতাব আহমেদকে এর 1-2 বছর পরেই ইন্ডিয়ান এজেন্টরা হত্যা করে তার বাসায়, আপনি হয়তো জানার কথা, আপনি তখন বাংলাদেশেই ছিলেন, এই ঢাকা ইউনিভার্সিটি তার বাসায় এসে তাকে ফায়ার করে তাকে মারা হয় এই প্রফেসর আফতাব। এবং আমি জানি না কখন আমাকে হত্যা করবে তারা। এই ইন্ডিয়া তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য, অখণ্ড ভারতের উদ্দেশ্য পূরণ করার জন্য সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। আপনি জানেন 1947 সালের 14 আগস্ট পাকিস্তান হয়,
4 জানুয়ারি 48 সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এই দুটো সংগঠনই তৈরি করা হয়েছিল বাংলাদেশে মুসলিম বিরোধী একটা ইমেজ তৈরি করা, ইসলামকে একটা নিকৃষ্ট ধর্ম প্রমাণ করার জন্য এই দুইটা ছাত্র সংগঠন তখন থেকে ইন্ডিয়ার পেট্রোনাইজেশনে, ইন্ডিয়ার সরাসরি টাকা পয়সায় তারা তৈরি হয়েছিল। আরেকটু আগে বাড়িয়ে বলি, মুসলিম লীগকে ভেঙ্গেচকে ইন্ডিয়ার টাকা দিয়ে ভাঙা হয়েছে, এবং মুসলিম লীগ থেকে প্রথম হলো আওয়ামী মুসলিম লীগ, তারপরে হলো আওয়ামী লীগ। এগুলো সব করানো হয়েছে ইন্ডিয়ার টাকা দিয়ে। যেমন মীর জাফরকে কিনা যায় বাংলাদেশে, আপনি পাকিস্তান এবং বাংলাদেশে অসংখ্য মীর জাফরের বংশধর এখন আছে, সেই বংশধরদেরকে ইন্ডিয়া কিনে ফেলেছে, এবং তারা নোয়িংলি ফুললি ওয়েল তারা এক সময় বলবে আমাদের বর্ডারের দরকার নাই। এবং পাকিস্তানে যখন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হলো, তখন আপনার রাহুল গান্ধী একটা কথা বললেন যে মোদি গভর্নমেন্ট শুড বি পেনালাইজড ফর স্পেন্ডিং ফর বাইং দ্য ওয়েপনারিজ টু ফাইট এগেইনস্ট পাকিস্তান, বিকজ once the politicians of Pakistan can be bought by less money, why should we buy the arms and armament with much money, billion dollars? তো ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে ইন্ডিয়ার টাকা দিয়ে, এবং এই দলটি, আমি আজকে বলতে চাই, আমি প্রমাণ দিতে পারবো, এই দলটি তৈরি হয়েছে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। উদাহরণ চান, দেখুন তারা স্বাধীনতা যুদ্ধটা কেন হলো? আজকে 1970 সালের ইলেকশনে, নভেম্বরের ইলেকশনে শেখ মুজিবুর রহমান ল্যান্ডস্লাইড বিক্রি করেছে আওয়ামী লীগ। ইয়াহিয়া খান খুবই মন থেকে বলেছিলেন আই এম গোয়িং টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব, এবং ঠিক তিনি মন থেকে বলেছেন, বিশ্বাস নিয়ে বলেছিলেন। কিন্তু ইয়াহিয়া খান যখন এই সিদ্ধান্ত নিলেন, তখন ফিফথ কলামিস্টরা কি করলো, এই আওয়ামী লীগের গায়ে চড়ে তারা, আপনি যদি অরুন্ধতী রায়ের বইটা পড়েন সেখানে দেখবেন সমস্ত বিহারীদেরকে বিভিন্ন জায়গায় 10 জন 15 জন করে প্রত্যেক দিন নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল, সেই নভেম্বর থেকে, ইলেকশনের বিজয়ের পর থেকে। এই দৃশ্যগুলো প্রত্যেক দিন আপনার পাকিস্তান রাওয়ালপিন্ডিতে চলে যেত, এবং আর্মি যখন এই হত্যাকাণ্ডগুলোকে দেখতো তখন তারা বুঝতে পেরেছিল যে ইন্ডিয়া করাচ্ছে। কিন্তু তাদের এই মাথা মোটা কারণে তারা এই হত্যাকাণ্ডটা যদি না ঘটাতো এই 25শে মার্চে, তাহলে কিন্তু পাকিস্তান ভাঙতো না। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে এই 71 সালের পরে আপনি দেখান একটার পর একটা এই দেশ লুট করে নিয়ে গেল পুরো ইন্ডিয়া। সেখান থেকে শুরু হলো, তারপরে আপনার পার্বত্য চট্টগ্রামে এই শান্তি বাহিনী লাগিয়ে দিল, তারপরে ফারাক্কা বাদ দিল, একটার পর একটা তারা করতে থাকলো। এই সরকার যখন 96 সালে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে পুরোপুরি সফল হতে পারলো না, তখনই চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করে ভারত, ইন্ডিয়া এই যে 111 ঘটানোর জন্য। 111 ঘটানো হলো সম্পূর্ণরূপে 100% ইন্ডিয়ার পরিকল্পনা অনুযায়ী। এটা অসংখ্য প্রমাণ আছে। এবং 111-এর পর আপনারা দেখেন সেকেন্ড থিং, আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনলো। আওয়ামী লীগ কিন্তু 111-ই ক্ষমতায় চলে আসছে, কেননা মঈনু আহমেদ সেনাপ্রধান হওয়ার মতো কোনো যোগ্যতাই তার ছিল না। সে তো আনফিট ছিল, এমনি উচ্চতা ছিল 5 ফিট 2 ইঞ্চি না 3 ইঞ্চি। সে তো লেজুর ভিত্তি করে ঢুকেছে, সে তো পেট্রোনাইজার, তাকে তো ঢুকানো হয়েছে। অনেকে এটা আমরা জানি না, সেই আনফিট লোকটাকে অসংখ্য জেনারেল যারা যোগ্য ছিলেন, জেনারেল ফজলুল্লাহ আকবর, জেনারেল জাকুল হায়দার, জেনারেল জামিল দি আহসান, যারা বাঘা জেনারেল, যারা পেট্রিয়ট জেনারেল, তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়ে বিএনপি সরকার সবচেয়ে বড় ভুল করেছে জীবনে, এই মঈনু আহমেদকে সেনা প্রদান করে। এই মঈনু আহমেদের সেনা প্রদান করা, এটা বিএনপির প্রত্যেকটা সময় তারা ভুল করে এই কথাগুলো। আজকে যদি আমি বিএনপিতে যোগদান করেছি, আমি বলতে বাধ্য হচ্ছি তাদের ভুলের কারণে আজকে মঈনু আহমেদের মতো একটা অপদার্থ, কি বলে, নপুংসক একটা লোককে, যিনি একজন, আমি বলি, কোম্পানি কমান্ডার হওয়ার যোগ্য নয়, তাকে রেখে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে। না, মঈনু আহমেদ তো বিএনপির আত্মীয়কে দিয়েছে আর কি।
এটা আজকে আমি বলছি, লুকাচুরি কিছু নাই, ভুল স্বীকার করতে হবে। এটা বলতে হবে তো, এটা বলতে হবে যে বিএনপি ভুলগুলো করেছে। আজকে আপনার অনুষ্ঠানে বলছি না, আমি সবসময় কথা বলি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে হাসনাতকে উদ্দেশ্য করে মাকসুদের পোস্ট, এবং সেখানে মাকসুদ বলছেন তীব্র প্রতিক্রিয়া করেছেন হাসনাতকে নিয়ে। কিন্তু কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক, তার এই পোস্টের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন। বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে হাসনাত, এমন শিরোনামে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ। ক্যাপশনে তিনি লেখেন, পূর্বাভাস ডরস ক্যা জেহাদি ভাই, ফাঁসি তো খুবই মামুলি জিনিস, তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে তা আজ অবধি দেখে নাই। ফাঁসি বা জবাহ আমার ফেসবুক, ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সড দেখো ইনশাল্লাহ। ভালো কথা জমতুপি পইরা আমাগো মজা নষ্ট করিস না মামা, অ্যান কোলাপ বিন্দাভাত। এই পোস্টের পর মাকসুদের নিয়ে সমালোচনা শুরু হয়, ভাইরাল হয়ে যায় পোস্টটি। মন্তব্যের ঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন, আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন? চলে তর্কাতর্কি। পরে পোস্টটি ফেসবুকের টাইমলাইনে আর পাওয়া যায়নি, তবে মাকসুদ বলছেন গণহারে রিপোর্টের ফলে ফেসবুক সেটাই মুছে ফেলেছেন। বলেন, শুভ সকাল, ডরাই নাই পোস্টে আমি না, ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ মারছে। 12 নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লেখেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এরপরেই তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরের শিরোনাম হন তিনি। দর্শক শ্রোতা, এই যে মাকসুদ, এটা আসলে একটি কথা বলছেন ফাউল মার্কা। এই যে মাকসুদ একটা বেয়াদত্বের প্রমাণ পাওয়া গেল। হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার প্রতিশ্রুতি জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস সরকার ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচার করার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, 15 বছরের সব অপকর্মের বিচার করব। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ দাবি করছেন, এই 100 দিনেই দেশের অর্থনীতির নিম্নমুখী গতিকে নিয়ন্ত্রণ করে উন্নতির পথে আনতে পেরেছেন। ইউনূস বলেন, আমরা যখন কাজ শুরু করি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে আসার কথা। এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসের রিজার্ভে কোনো রকম হাত না দিয়ে আমরা $200 কোটি বৈদেশিক ঋণ শোধ করেছি। জ্বালানি তেল আমদানি পুঞ্জীভূত বকেয়া পরিমাণ $47.8 কোটি থেকে কমিয়ে $16 কোটি আনতে পেরেছি। এদিন ইউনূস ভাষণের গোড়াতেই জুলাই আগস্টের শহীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদকে স্মরণ করেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস মুক্তিযুদ্ধের ঐতিহ্য সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছিলেন, ছাত্র জনতা কম্পিউটারের মতো বাংলাদেশ রিসেট বোতাম টিপে দিয়েছে, ফলে অতীতের সব কিছুই মুছে গিয়েছে। ইউনূস এই মন্তব্যে হইচই পড়ে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের। অনেকে তার এই মন্তব্যের নিন্দা করে বলেছিল, মুক্তিযুদ্ধের অতীত মুছে ফেলাই ইউনূসের লক্ষ্য।